আচ্ছা, আমরা পড়ব হইতেছে সূচক ও লগ। চ্যাপ্টারে আছে সূচক ও লগারিদম। ঠিক আছে, তাহলে মনে করো আমি লিখলাম a⁴m, আর এটা হচ্ছে সূচকীয় রাশি। এটা হচ্ছে তোমার সূচকীয় রাশি। এ কে বলে ভিত্তি বা নিধান, আর ইংরেজিতে জানো তো বেজ। আর এমটা হইতেছে তোমার ঘাত, সূচক, পাওয়ার। ঠিক আছে, এখন দেখো আমি যদি বলি যে 8 এর সূচকীয় রাশি 2³ আমরা কিভাবে সূচকীয় রাশি চিনব? দেখবা যার ভিত্তি এবং পাওয়ার আছে সেটাই সূচকীয় রাশি। যেটার ভিত্তি এবং পাওয়ার আছে সেটা সূচকীয় রাশি। ঠিক আছে, তাহলে এখানে ভিত্তিকে 2 আর ঘাতকে 3। ঠিক আছে, এখন তুমি দেখো এ গুণ এ গুণ এ কি লেখো? a³ লেখো না? তাহলে আমি যদি বলি এ গুণ এ গুণ এ গুণ ডট ডট গুণ n সংখ্যক n সংখ্যক a, তাহলে কি বুঝবা? a⁴n। যতগুলো এ গুণ করা হবে এর পাওয়ার তত হবে। ঠিক আছে, যদি আমরা উল্টা ক্রমে বলি a⁴n মানে হচ্ছে n এর a সংখ্যক, মানে এর n সংখ্যক বার গুণ, এর n সংখ্যক বার গুণ, তাহলে এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি কি এর n সংখ্যক বার গুণ বোঝায়। এর n সংখ্যক বার গুণ, a⁴n হচ্ছে এর n সংখ্যক বার গুণ। যেমন a গুণ a গুণ a³ লিখছো না, তাহলে 3 বার গুণ করছো জন্য 3 লিখছো। তাহলে a⁴n কে আমরা কি লিখবো? কি লিখতে পারি? এর n সংখ্যক বার গুণ। এর n সংখ্যক বার গুণ করলেই a⁴n হয়। ঠিক আছে, আচ্ছা, তো এখন সূচকের কতগুলো সূত্র আমরা পড়ব। সূত্রের এভাবে বলি যে তুমি সূচকের গুণ সূত্র, সূচকের গুণ সূত্র তোমরা খুব ভালো করে বিষয়গুলো পড়বা। ঠিক আছে, সূচকের গুণ সূত্র a⁴m গুণ a⁴n, a⁴m প্লাস n। যেমন তোমরা x³ গুণন x5 কি লেখো? x⁸ লেখো না? x⁸ যেভাবে লিখছো সেটা হচ্ছে সূচকের গুণ সূত্র ব্যবহার করে। ঠিক আছে, আবার তোমরা a ইন্টু a ইকুয়াল টু a² লেখো না? আসলে এটা কিভাবে হয়েছে জানো? সূচকের গুণ সূত্র দিয়ে। এই যে এর পাওয়ার 1, এটারও, তাহলে 1 আর 1 যোগ করে 2 হয়েছে। সূচকের গুণ সূত্র দিয়ে এটা হচ্ছে। ঠিক আছে, সূচকের ভাগ সূত্র, সূচকের ভাগ সূত্র, সূচকের ভাগ সূত্র a⁴m বাই a⁴n, এটাও লিখতে পারো
আবার এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন। দেখো ভাগটা তো দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ভগ্নাংশ আকারে আর একটা হচ্ছে ভাগ চিহ্ন ব্যবহার করে। এই কারণে দুইভাবে দেখাইলাম। এখানে ভাগ সূত্রের মধ্যে পাওয়ার বিয়োগ হয়, অবশ্য সূচক রাশির ভিত্তি কিন্তু সেম হতে হবে। সূচকের গুণ সূত্রে এবং ভাগ সূত্রে আমরা দুইটা সূচক রাশি যখন গুণ করব ভিত্তি একই হতে হবে। দেখো তো এখানে ভিত্তি একই না, এখানে ভিত্তি একই না, তাহলে ভাগ সূত্রে বিয়োগ হবে। এখানে লিখবা যখন m ইজ গ্রেটার দেন n, আর একটা হইতেছে a টু দি পাওয়ার n মাইনাস m, যখন n ইজ গ্রেটার দেন m। দেখো সূচকের সূত্র হইতেছে দুইটা, একটা পড়লেই হয়। এটা দিলাম এই কারণেই তোমার পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান সমান 1/a টু দি পাওয়ার n। তাহলে নিচের কোন শর্তটি সঠিক, এরকম কতগুলো দিবে। মনে করো m ইজ গ্রেটার দেন n, n ইজ গ্রেটার দেন m, m ইজ ইকুয়াল টু n, এরকম করে শর্ত ব্যবহার করবে। এই কথা বলবো না, এরকম করে শর্ত দিবে। তাহলে ভাগ সূত্রে যখন দেখবা 1/, তখন বুঝতে হবে যে এই পরেরটা বড়, পরেরটা। ঠিক আছে, এটা মানে কি, এটা কি আর এটা কি? এই ভগ্নাংশের বেলায় কি বলো? ভাজ্য। এটা কি? ভাজক। তাহলে এটা কি? ভাজক। এই ভাজকের ঘাত যখন বেশি হবে তখন 1/, দিয়ে লেখে। এটা আমরা অঙ্ক করার সময় দরকার নাই, কিন্তু এমসিকিউতে যদি বলে যে এত সমান 1/, এত, শর্ত কোনটা? n ইজ গ্রেটার দেন m, তাই। ঠিক আছে, এই কারণে এটা বললাম। ঠিক আছে, এখন এটা গেল। এখন গুণফলের ঘাত। দেখো a আর b এর গুণফল ab, a আর b এর গুণফল কি? ab। এটার পাওয়ার দিলাম হচ্ছে n, তাহলে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। এটাকে বলে গুণফলের ঘাত সূত্র। আর একটা হচ্ছে ভাগফলের ঘাত। ভাগফলের ঘাত, a ও b এর ভাগফল হচ্ছে a/b, তার উপর পাওয়ার দিলাম n, a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে b নট ইকুয়াল টু 0। দেখো পরীক্ষায় যদি আসে a/b টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n, কোন শর্তে সংজ্ঞায়িত, কোন শর্তে সংজ্ঞায়িত, কোন শর্তে বাস্তব, বাস্তব যে কথা, সংজ্ঞায়িত একই কথা। ঠিক আছে, b নট ইকুয়াল টু 0 হতে হবে। b যদি 0 হয়, তোমাদের আমি বলছিলাম যে কোনো ভগ্নাংশের হর শূন্য হইতে পারবে না। এই সমস্ত চেহারাগুলো অসংজ্ঞায়িত, এই সমস্ত চেহারাগুলো কি? অসংজ্ঞায়িত, বাস্তব কোনো মান নেই। ঠিক আছে, এই সমস্ত চেহারাগুলো অসংজ্ঞায়িত, বাস্তব কোনো মান নাই। তাহলে কোনো ভগ্নাংশের হর যদি শূন্য হয় তখন সেটা অসংজ্ঞায়িত বা বাস্তব কোনো মান নাই। আমরা অঙ্ক করার সময় উভয় পক্ষকে কোনো কিছু দিয়ে ভাগ করি। ঠিক আছে, যদি উভয় পক্ষকে কোনো কিছু দিয়ে ভাগ করি তাহলে মনে রাখবা যে যা দিয়ে আমরা ভাগ করতেছি তা কখনোই শূন্য নয়, শূন্য হতে পারে না। ঠিক আছে, তুমি যদি উভয় পক্ষকে কোনো কিছু দিয়ে ভাগ করো তাহলে শূন্য নয় এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। বুঝা গেছে? দেখবা যখন তোমরা তো আর কয়দিন পরে ইন্টারে পড়বা, ইন্টারে তখন লেখা থাকবে যে এত অশূন্য বলে এত দ্বারা ভাগ করে। মনে করো এ দিয়ে ভাগ করতেছি,
এখন এ তো হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক, এর মান তো শূন্যও হতে পারে। তাইলে তুমি যখন ভাগ করবা এ দিয়ে, তখন বলবা এ নট ইকুয়াল টু 0, তাই উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে, এর মান শূন্য নয় বলে এ দ্বারা ভাগ করে। ক্লিয়ার? তার মানে তুমি একটা জিনিস জানলা যে শূন্য দিয়ে উভয় পক্ষকে, কোনো সমীকরণের উভয় পক্ষকে ভাগ করা যায় না, যাবে না, অসংজ্ঞায়িত হবে। ঠিক আছে? তাহলে যদি আমরা কোনো কিছু দিয়ে ভাগ করি সেটা অশূন্য, সেটা কি অশূন্য বা শূন্য নয় এমন কিছু। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু একটা ভগ্নাংশ, তাই হর কখনো শূন্য হবে না। এখানে অবশ্যই শর্তটা লিখতে হবে। পরীক্ষায় যদি বলে এত সমান সমান কত, তুমি এটা লিখছো কিন্তু এটা লেখো নাই, স্যার চাইলে কেটেও দিতে পারে, চাইলে নাম্বার দিতেও পারে। বুঝা গেছে? তার মানে কি, তুমি যদি সুযোগ দাও নাম্বার কাটার, সব স্যার কাটলো না, কিছু কিছু স্যার কাটলো, তাহলে দেখবা যে এক একজনের নাম্বার একই অ্যান্সার করে, একজন বেশি পাবে, একজন কম পাবে। বুঝা গেছে? তাহলে তুমি সুযোগটা দিও না, এটা ব্যবহার করবা। ঠিক আছে? এখন আমি তোমাদেরকে সবচাইতে সূচকের গুরুত্বপূর্ণ সূত্র যেটা, সেটা এখন দেখব। ঘাতের ঘাত, ঘাতের ঘাত সূত্র, a টু দি পাওয়ার m পাওয়ার n। দেখো তো, এর ঘাতকে, এর ঘাত হইতেছে m, আবার পুরাটার ঘাত হইতেছে n। ঘাত কয়বার আছে? 2 বার আছে। এর ঘাত কি? m। b এর ঘাত কি? সরি, এর ঘাত কি? m। আবার a টু দি পাওয়ার m এর ঘাত কত? n। তাহলে 2 বার ঘাত আছে না? এই জন্য সূত্রের নাম ঘাতের ঘাত। এই ঘাতের ঘাত সূত্রে ঘাত দুইটা গুণ হয়। যেমন তুমি যখন অঙ্ক করলা, তখন এটা সমান সমান কি লিখছিলা? x টু দি পাওয়ার 6 লিখছিল না? 6টা কেমনে হয়েছিল? এই সূত্র দিয়ে। 6টা কেমনে আসছিল? সূত্র দিয়ে। এটা আর এটা গুণ করে 6 লিখো তোমরা। তাহলে এখানে এইটা থেকে যে এটা লিখলাম, কোন সূত্র ব্যবহার করে লিখলাম? ঘাতের ঘাত সূত্র। তাইলে সূচকে আমরা যে সূত্রগুলো ব্যবহার করব, যদি সূত্রের ডান পক্ষ থাকে তাহলে বাম পক্ষ ব্যবহার করব, আর বাম পক্ষ থাকলে ডান পক্ষ ব্যবহার করব, এবং সূত্রের পক্ষ সহকারে মনে রাখবা। আবার দেখো, আরেকটা জিনিস দেখাই, এক্স কিউব আর এখানে দিলাম 2, সেক্ষেত্রেও কি হচ্ছে? 6 হচ্ছে, তাই না? তার মানে তোমাকে কিন্তু আমি একটা জিনিস বলি যে এই জায়গাটায় ঘাতের ঘাত সূত্রে ঘাত দুইটা স্থান বিনিময় করতে পারে। ঘাতের ঘাত সূত্রে ঘাত দুইটা স্থান বিনিময় করতে পারে। ঠিক আছে? দেখো তো, এখানে ছিল কি 2, এখানে 3, আর এখানে ঘাত দেখো স্থান বিনিময় করছে, তারা দুইজন জায়গা বদল করছে, তাতে করে ফলাফলের কোনো পরিবর্তন হয় না, তাই না? যেমন তুমি বললা যে 3 × 2 6, আবার 2 × 3 সেটাও তো 6। তাহলে ঘাতের ঘাত সূত্র ঘাত দুইটা স্থান বিনিময় করতে পারে নাকি? এই তথ্যটা মাথায় রাখবা। এখন একটা জিনিস দেখো, তোমার কাছে যদি এরকম ভাবে লেখা থাকে, এভাবে, ঠিক আছে, এখন তুমি এটাকে দুইভাবে লিখতে পারবা। একটা হইতেছে a টু দি পাওয়ার m তারপরে n, আর একটা হইতেছে এটা থেকে তুমি আরেকটা জিনিস লিখতে পারবা, সেটা কি? এটা। এখন কখন কোনটা লিখব সেটা আমাদেরকে বলে দিবে অঙ্ক। আমরা যখন ম্যাথ করব তখন আমরা দেখব যে আমাদের কোনটা প্রয়োজন। ঠিক আছে? তাহলে এটা যেহেতু দুইভাবে লেখা যায়, তাহলে আমরা অঙ্ক করার সময় দেখব আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা লিখব। ঠিক আছে? তাহলে দেখো, তুমি এখানে লেখো যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n, তারপরে হচ্ছে m। বুঝা গেছে? এখন এখানে তো এভাবে দিলাম, যদি তুমি এভাবে দেখো, এটাকে কিভাবে লিখবা? তুমি এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, তাই না?
এভাবে লিখতে পারো। আবার এটাকে চাইলে তুমি a⁴1/n তারপরে এরকম লিখতে পারো, তাই না? লেখা যায় কিনা বলো? তুমি যদি এখানে ঘাত 2টা গুণ করো এটাই হবে, এখানে যদি ঘাত 2টা গুণ করো এটাই হবে। তাইলে এই ধরনের ব্যাপার, এই ধরনের ক্ষেত্রে দেখবা যে এরকমও লেখা যায়, এরকমও লেখা যায়। তাহলে কোনটা লিখবো গণিত আমাদের অঙ্ক করার সময় আমাদের বলে দিবে যে এটা করো, ঠিক আছে? অর্থাৎ তুমি রাশি দেখে বুঝতে পারবে তোমার এটা করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, আমরা হচ্ছে ঘাতের ঘাত সূত্র দেখলাম। এখন শূন্য সূচক, শূন্য সূচক a⁴0 = 1, a⁴0 = 1, যেখানে a�not = 0। পরীক্ষায় আসবে যে a⁴0 = 1 কোন শর্তে, তখন দেখবা কতে a = 0, খ বলবে a is greater than 0, গ বলবে a�not = 0, ঘ বলবে a less than 0। এরকম করে অনেক অপশন দেওয়া যায়। তাহলে পরীক্ষায় বলবে যে এত = 1 কোন শর্তে, a�not = 0 এই শর্তে, a�not = 0 এই শর্তে, ঠিক আছে? এখন তুমি একটা জিনিস ভালো করে দেখো যে 0 বাদ দিয়ে, এই জন্যই আমি তোমাদের একটু আগে বলেছিলাম এর মান যদি 0 হয় আর 0-র পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা সেটাকে অসংজ্ঞায়িত বলেছিলাম, আর অসংজ্ঞায়িতকে ইনফিনিটি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এখন তাইলে এই চেহারাটা তোমাদের জানা আছে, এটা অসংজ্ঞায়িত। তাহলে এর মান যদি তুমি কোনোভাবে 0 নাও তাহলে 0-র পাওয়ার 0 হচ্ছে না, তাহলে তার মান 1 হয় কেমনে? অসংজ্ঞায়িত মানে বাস্তব মান নাই, অসংজ্ঞায়িত মানে বাস্তব মান নাই। এখন আমি তোমাদের দেখো, তুমি যদি কখনো দেখো 3/2 তাহলে কত? 1। তুমি যদি দেখো 2 তবুও 1। তুমি যদি দেখো 1। অর্থাৎ আমি তোমাকে যেটা বোঝাইতে চাইতেছি সেটা হইতেছে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয়, শূন্য ব্যতীত যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান হবে 1। শূন্য ব্যতীত, শূন্য বাদে যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য হলে মান 1 হবে। তুমি অনেক সময় দেখবা যে 3a/b⁴, তবুও তার মান 1। বুঝা গেছে? তাহলে এরকম করে অনেক বিষয় আমাদের কাজে আসবে। শূন্য ঘাত। এখন হচ্ছে ঋণাত্মক সূচক। কি পড়ব? ঋণাত্মক সূচক। ঋণাত্মক সূচক সূত্রের নাম হচ্ছে ঋণাত্মক সূচক a⁻n 1/a⁴n। তোমরা কিন্তু এই যে বীজগণিতের মধ্যে এটা লিখতা, এটা ব্যবহার করছিলাম হচ্ছে ঋণাত্মক সূচকের সূত্র। এটা কি হিসেবে ব্যবহার করছিলাম? ঋণাত্মক সূচকের সূত্র হিসেবে ব্যবহার করেছিলাম। এখন আমরা ঋণাত্মক সূচকের সূত্র দেখলাম। এখন আমরা হচ্ছে কিছু জিনিস লেখার চেষ্টা করব। তুমি যখন লেখো যে এর বর্গমূল এটা, তাই না? অথবা এটা, তাহলে এটা পড়ার সময় কি পড়ব? আমরা সাধারণত রুটে পড়া যাবে, সমস্যা নাই। এটা তুমি পড়বা এর বর্গমূল, এটাকে কি পড়বা a⁴1/2 অথবা
এর বর্গমূল। হাফ মানেই তো বর্গমূল। এ এর ঘনমূল, এ এর ঘনমূল, এর ঘনমূল এভাবে লিখতে হয়, এভাবে এর ঘনমূল এভাবে লিখতে হয়। এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে অঙ্কের সময়। যখন আমরা এই ঘনমূল সমান সমান হচ্ছে 1/3, 1 কত, তাহলে এটাকে আমরা এর ঘনমূল পড়ব, এটাকে আমরা কি পড়ব, এর ঘনমূলই পড়ব, একই জিনিস তো, ঠিক আছে। তাহলে এ এর 4তম মূল, 4তম মূল, তাইলে এখানে এরকম হবে a⁴ সরি 4, ঠিক আছে। তাহলে এটা এরকম করে আমরা এর 4তম, এর 5তম, এর 6তম অসংখ্য জিনিস লিখতে পারবো। এখন এত না লিখে আমি এখন বলে দিচ্ছি যে এ এর n তম মূল, n তম মূল, এর n তম মূল, এর n তম মূল হচ্ছে এরকম, এরকম a⁴1/n, এর n তম মূল হচ্ছে এটা a⁴1/n। বুঝতে পারছো? আচ্ছা, তোমাকে যদি আমি এরকমটা পড়তে দেই তুমি কি পড়বা? এরকমটা পড়তে দিলে কি পড়বা বলো তো? কি পড়বা বলো তো? যে 7² ঘনমূল কি পড়বা? রুটের ভিতরে যেটা আছে সেটা পড়বা, রিডিং যেভাবে পড়ে সেটা পড়বা। 7² ঘনমূল, বুঝা গেছে? তাহলে আমরা এরকম যে কোনো কিছুই পড়তে পারবো। যেমন তোমার যদি বলা হয় a²b, তারপরে এখানে 4 দিলাম, তাহলে কি করবা? a²b এর 4তম মূল, তাই না? আমরা বলতে পারবো না? এরকম বলতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি বলতে পারো যে সূত্রগুলো হয়ে গেল। আর আমি তোমাদের যে পরামর্শটা দিব যে সূত্রগুলো তুমি সবচাইতে ভালো করে পড়বা, তাহলে অঙ্কগুলো আমাদের সবচাইতে বেশি ইজি লাগবে, ঠিক আছে। সূত্র যে যত ভালো পড়বে তার কাছে অঙ্ক তত সহজ লাগবে, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে কিছু প্রবলেম শুরু করি। আরও এমসিকিউর জন্য আরও অনেক বৈশিষ্ট্য আলোচনা করার আছে, আমি আপাতত সেগুলো করতেছি না। হ্যাঁ, একদিনে করলে এগুলো ঝামেলা লেগে যাবে। আমি পরবর্তী সময় আবার এমসিকিউর জন্য, যদি এমসিকিউ হয়, এগুলো আলোচনা করতে হবে। উদাহরণ 9, উদাহরণ 9 প্রশ্নটা হচ্ছে, যদি a⁴x = b, b⁴y = c এবং c⁴z = a হয়, তবে 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 দেখাও যে x, y, z = 1, x, y, z = 1। এখন আমরা এটা সমাধান করব। তাইলে লিখবা কি? দেওয়া আছে a⁴x = b, b⁴y = c এবং c⁴z = a। এটা দেওয়া আছে, এই তিনটা জিনিস দেওয়া আছে। এই তিনটা থেকে আমাদের বের করতে হবে x, y, z এর মান 1, ঠিক আছে। এখন আমরা যখন x, y, z এর মান 1 বের করব, তখন এই তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। তো আমি যেটা করি সবসময় শেষটা দিয়ে কাজ শুরু করি, শেষে যেটা আছে এটা দিয়ে কাজটা শুরু করি, সুবিধা হয়, বুঝতে পারবা একটু পরে। লেখো এখন, বা লেখো যে এখন
কি সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ। পরের লাইনে দেখো সি এর মানটা কত, সি এর মানটা হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই। তারপরে আমি এখানে তো জাস্ট আমি সি এর মানটা বসাইছি, আমার এখানে জেডটা এখানে আনতে হবে না, জেডটা আনতে হবে। এখন দেখো এই বাম পাশ একটা সূত্রকে নির্দেশ করে, ঘাতের ঘাত। কোন সূত্র? ঘাতের ঘাত। আর ঘাতের ঘাত সূত্রে ঘাত দুইটা গুণ হয়, ঘাত দুইটা গুণ হয়। এবার আসো, এখানে বি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, আমরা বি এর পরিবর্তে এ টু দি পাওয়ার এক্স বসাবো, আর উপরে পাওয়ার যেটা রয়েছে ওয়াই জেড সেটা লিখব। এখন দেখো যে এ টু দি পাওয়ার, এখানেও কিন্তু ঘাতের ঘাত সূত্র, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়ান। দেখো এর পাওয়ার নাই মানে ওয়ান আছে, এর পাওয়ার নাই মানে ওয়ান আছে। আচ্ছা, এখানে হচ্ছে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান। দেখো উভয় পাশের ভিত্তি যখন সমান হবে তখন ভিত্তি বাদ দিয়ে পাওয়ার দুইটা সমান লিখব। ঠিক আছে, আমি ভুলে গেছিলাম সূত্র দুইটা লিখতে, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই, এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে, এক্স ইকুয়াল টু ওয়াই হবে। মানে দেখো ভিত্তি সেম মিলে গেছে, তাই পাওয়ার দুইটা সমান নিছি। এখানে এখানে কিন্তু শর্ত আছে, এ ধনাত্মক কিন্তু এক নয়, এ ধনাত্মক কিন্তু এক নয়, এই শর্তে, এই শর্তে, শর্তটা পরে লিখি সবসময় আমি। ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এ টু দি পাওয়ার এক্স হবে যদি তোমার এ পজিটিভ এবং নট ইকুয়াল টু ওয়ান হয়। পরীক্ষায় প্রশ্ন আসে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে যদি, ঠিক আছে, কতগুলো শর্ত দিয়ে দিবে, রোমান 1 2 3 অথবা ক খ গ দিয়ে, তাই না, জোড়ায় জোড়ায় দিয়ে দিবে। তখন তুমি পজিটিভ বাট নট ইকুয়াল টু ওয়ান, এ হবে ভিত্তি হবে পজিটিভ কিন্তু ওয়ান না, ভিত্তি হবে পজিটিভ কিন্তু ওয়ান না। ঠিক আছে, আচ্ছা, তারপরে আরেকটা সূত্র আছে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স। যদি দেখো এখানে দুইটার ঘাতই কিন্তু সমান, তখন কিন্তু এ ইকুয়াল বি হবে, তখন এ ইকুয়াল বি হবে। এখানে শর্ত কি? এ পজিটিভ বি পজিটিভ বাট এক্স নট ইকুয়াল টু জিরো, এই শর্তে, এই শর্তে। ঠিক আছে, এ পজিটিভ বি পজিটিভ কিন্তু এক্স জিরো নয়, এই শর্তে হবে এই সূত্রটা। ঠিক আছে, দেখো আমি বলেছিলাম উপরেরটায় ভিত্তি পজিটিভ, তাহলে এখানে ভিত্তি কি এ আর বি, তাহলে দুইটাকেই পজিটিভ বলবো, আর এখানকার ঘাত যেটা সেটা জিরো হতে পারবে না। ঠিক আছে, এগুলোই কিন্তু এমসিকিউ, এগুলোই এমসিকিউ, আর এগুলোকেই আমরা জটিল বলি, আসলেই জটিল মনে রাখা। ঠিক আছে, তাহলে এখানে যে ব্যাপারটা ঘটছে বুঝতে পারছে, প্রথম সূত্রটা। আচ্ছা, আমরা এখানে উদাহরণ 9 করলাম। ঠিক আছে, এখন দেখো উদাহরণ 10। আমি শফিউদ্দিন স্কুলে এই অঙ্কটা মাঝে মধ্যে দেখি যে স্কুলে আসে। ঠিক আছে, দেখাও যে এ বাই বি
এবং এ থেকে প্রমাণ করো যে a = 2b হলে b = 2। ঠিক আছে, এটা হইতেছে প্রশ্ন। দেখো আমরা এটা সমাধান করব। আমরা যদি খুব ভালোভাবে প্রশ্নটা দেখি তাহলে উত্তরটা খুব সহজ লাগবে, আর যদি প্রশ্ন না বুঝি তাহলে কিন্তু জটিল লাগবে। এখানে বলছে দেখাও যে, তাইলে তুমি যদি দেখাতে চাও তাহলে তুমি এখানে বাম পক্ষ নিবা অথবা ডান পক্ষ নিবা, তাই না? তাহলে আমরা সাধারণত যেটা করি বাম পক্ষ নিয়ে ডান পক্ষ বের করি, তাই তো? তাহলে আর এখানে বলছে যদি এত ইকুয়াল টু এত হয়, যদি এত ইকুয়াল টু এত হয়, এবং এখানে যেটা প্রমাণ করতে হবে এখানে ভিত্তি হিসেবে কে আছে, এও কিন্তু ভিত্তি, বিও কিন্তু ভিত্তি। ঠিক আছে, আর ডাইন পাশে ভিত্তি শুধুমাত্র এ, ডাইন পাশে ভিত্তি শুধুমাত্র এ। তাহলে দেখো আমি যদি লিখি যে দেওয়া আছে a to the power b is equal to b to the power a, তাহলে দেখো তুমি এখানে ধরো বাম পক্ষ নিয়ে অঙ্কটা করতে চাও এটা, তাই না? তুমি বাম পক্ষ নিয়ে অঙ্কটা করতে চাও এটা, ঠিক আছে? তারপরে a/b, তারপরে এটা হচ্ছে ঘাত। তাহলে সূত্রটা হচ্ছে কি ভাগফলের ঘাত সূত্র। তাহলে তুমি কি লিখবা? a to the power a/b, আবার এখানে b to the power a/b, ঠিক আছে? এখন দেখো যে তুমি এখানে আমি বলছিলাম না যে বাম পাশে এও ভিত্তি বিও ভিত্তি, দেখো তো লব একটা সূচক রাশি যার ভিত্তি এ, হর একটা সূচক রাশি যার ভিত্তি বি, তাই না? তো আমি বলছি ডাইন পাশে ভিত্তি শুধুমাত্র কে থাকবে? ডাইন পাশে ভিত্তি কে থাকবে? বি থাকতে পারবে না, তাই তো? তাহলে দেওয়া আছে থেকে বি এর মান বের করতে হবে, যাতে বি এর মান এখানে বসাইলে ভিত্তিটা চলে যায়, তাহলে দেখো আমরা ডাইন পাশে ভিত্তি হিসেবে কাকে পাচ্ছি না? বি কে পাচ্ছি না। তাহলে দেওয়া আছে থেকে বির মান বের করতে হবে। দেওয়া আছে থেকে কার মান বের করতে হবে? বির মান। এখন দেখো বি এর মান যদি পেতে চাই তাহলে এই বি এর পাওয়ার থাকা উচিত না, অথবা আমি তোমাদের অন্যভাবেও করতে পারি। তোমাদের কিন্তু আমি একটা সূত্র শিখাইছি, a to the power m/n, তুমি চাইলে এভাবে লিখতে পারো অথবা তুমি চাইলে এভাবেও লিখতে পারো। লেখার অনেক এগুলো আলোচনা করেছি এই কারণেই যে এটাকে তুমি এভাবেও লিখতে পারবা, এভাবেও লিখতে পারবা, ঠিক আছে? তো এখানে তুমি যদি মনে করো যে স্যার আমি তো এভাবে করতে পারি, দেখো আমার এখানে এটার মান লাগবে, তাই না? এটার মান লাগবে না? এটার মান দিয়ে করা যাবে। তাহলে বি টু দি পাওয়ার এ, এখানে কি লিখবো? 1/b, ওই যে সূত্র যেটা দেখাইছিলাম, আমরা এভাবে করতে পারবো না? করতে পারবো। এখন দেখো যে a to the power a/b ডিভাইডেড বাই হচ্ছে এটার মান কত বলো তো? a to the power b 1/b,
এখানে তুমি বসাই দিলাম বি টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি। এখন দেখো এখানে এ টু দি পাওয়ার এ বাই বি ডিভাইডেড বাই এ। দেখো তো ঘাতের ঘাত সূত্র বসাইলে কি এটা হবে না? ঘাতের ঘাত সূত্র বসাইলে গুণ হয়ে চলে যাবে না? তাহলে এর পাওয়ার কত থাকবে? 1। এর পাওয়ার কত থাকবে? 1। তাহলে এ বাই বি। এখন ভাগফলের ঘাত এখানে কি হবে বলো তো? ভাগফলের ঘাত সূত্র হবে। কঠিন তাই না? না বুঝলে মানে তুমি যদি জেনে না করো তাহলে অবশ্যই কঠিন, জেনে করলে সহজ। আমি এটা এভাবে করলাম। দেখো ঠিক আছে, শোনো, বোঝার দরকার নাই, ঠিক আছে? এত বুঝে কি হবে? এখানে দেখো যে এ বাই বি এর পাওয়ার আছে এ বাই বি। এখানে ভাগফলের ঘাত সূত্র হয়েছে লবের পাওয়ারও এ বাই বি হবে, হরের পাওয়ারও এ বাই বি হবে। এইটুকু বুঝি কিনা? আচ্ছা, এবার দেখেন আপনি বলতেছেন যে ডান পাশে একটা সূচক রাশি হবে কিন্তু ভিত্তি বি থাকবে না। তাহলে আমি এখানে যে জিনিসটা আছে এখানে সূচক, এখানে ভিত্তি আছে বি, এই বিটাকে তো আমরা রাখতে চাই না। তাহলে দেওয়া আছে মান থেকে বি এর মানটা বের করে আনতে হবে। যাকে আমরা রাখতে চাই না তার মান বের করে নিয়ে এসে এখানে বসাই দেবো, তাহলে সে আর থাকতে পারবে না। তাহলে দেখো এখানে বি এর পাওয়ার কি আছে? এ আছে। তো তুমি বললা যে আমার তো শুধু বি এর মান লাগবে। কি লাগবে? শুধু বি এর মান লাগবে। তাহলে আমি এটার পাওয়ারে 1/a নিলাম। তাইলে এ টু দি পাওয়ার বি, তারপরে এখানে 1/a নিলাম। উভয় পক্ষে বর্গ করেন নাই, উভয় পক্ষে ঘন করেন নাই। তো উভয় পক্ষে আমি পাওয়ারে 1/a নিছি। এটাকে বলে উভয় পক্ষের ঘাত 1/a তে উন্নীত করে। উভয় পক্ষের ঘাতে 1/a উন্নীত করছি, ঠিক আছে? আরও অনেক বুদ্ধি আছে, বলে দিতেছি। দেখো বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি বাই এ, এ টু দি পাওয়ার বি বাই এ হয়েছে কি না বি এর মান? এখন তুমি যদি এখানে বলতা যে স্যার বি টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি আছে, ঠিক আছে? এখন তুমি যদি বলো যে স্যার এইখানকার ঘাত ওই পাশে গেলে কি হবে, আমি বলবো ওই পাশের পাওয়ারে গিয়ে নিচে বসবে, ওই পাশের পাওয়ারের নিচে বসবে, ঠিক আছে? আমি এখানে বলছি উভয় পক্ষের ঘাতে 1/a উন্নীত করে, যে কথা। আর এই পাশের ঘাত যদি ওই পাশে যায় তাইলে ওই পাশের ঘাতের হরে বসবে, ওই পাশের ঘাতের কিসে বসবে? হরে বসবে। এখন যদি জটিল মনে করো, এই চ্যাপ্টার এরকমই, ঠিক আছে? যথেষ্ট সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? আমি বলছি এই অঙ্কের ডান পাশে ভিত্তি হিসেবে বি নাই, তাই দেওয়া আছে থেকে বির মানটা বের করে নিলাম। এখন আমি এখানে বসাবো এ টু দি পাওয়ার এ বাই বি, আর এখানে হচ্ছে এ টু দি পাওয়ার বি বাই এ, তার পাওয়ার আবার কি? এ বাই বি, ঠিক আছে? এখন এই যে বি কে রিপ্লেস করছি, এই যে দেখো এই যে বি এর মান এখান থেকে নিচে, এই যে এটা বি এর এই জায়গায় বসাই দিছি। তারপরে এখানে কি ছিল? এ বাই বি ছিল না, সেটা নিয়ে আসবা না? এখন নিচে কি হয়েছে বলো? ঘাতের ঘাত সূত্র কি হয়েছে? এ বি বাই এ। একবারে যদি না লেখো তাইলে লিখে দাও, ঠিক আছে? তাইলে এখানে এ টু দি পাওয়ার এ বাই বি এ টু দি পাওয়ার 1, তাইলে এখানে কি হবে?
বলো a টু দি পাওয়ার a বাই b মাইনাস 1। ভিত্তি কমন নিয়ে পাওয়ার বিয়োগ করে দিছি, ভাগসূত্র না? ভিত্তি কমন নিয়ে পাওয়ার বিয়োগ করে দিছি, এটা কি ভাগসূত্র না? বুঝতে পারছো কি না? ভিত্তি কমন নিয়ে পাওয়ার বিয়োগ করে দিছি, তাহলে দেখো তো এটা ডাইন পক্ষ হয়েছে, এটা ডাইন পক্ষ, ডাইন পক্ষের সাথে মিলছে কি না? মিলছে। তাহলে ডাইন পক্ষ সমান বাম পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, ডাইন পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত, লেখা হয়েছে কিনা বলো? এখন কি বুঝতে পারছি? উভয় পক্ষের ঘাত, উভয় পক্ষের ঘাতে 1/a উন্নীত করে, উভয় পক্ষের ঘাতে 1/a উন্নীত করে আর তা না লিখলে তো আমি বলেছি যে এভাবে করা যাবে, b টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার b। তুমি পরের লাইনে কি লিখবা? b লিখবা, a টু দি পাওয়ার b ওই পাশে যা 1/a হবে, ওই পাশে যা পাওয়ারে 1/a হিসেবে বসবে। ঠিক আছে, এভাবেও করতে পারবা। এটা হচ্ছে জানার ব্যাপার, তুমি যদি সূত্র জানো তাহলে বুঝবা যে এমনি করতে হবে। আর তুমি যদি না জানো, এখন তুমি 6-এ সূচক করো নাই, 7-এ করো নাই, 8-এ করো নাই, এখানে এসে হঠাৎ করে জেনারেল ম্যাথের সূচকও করো নাই, এখানে এসে অ্যাডভান্স লেভেলের সূচক পাই গেলা। জেনারেল ম্যাথের হচ্ছে বেসিক লেভেল, আর এখানে একটু অ্যাডভান্স, মানে জেনারেল ম্যাথের সাথে মিল নাই বলতে গেলে। ঠিক আছে, তাইলে সরাসরি যখন অ্যাডভান্স পড়বে একটু জটিল লাগবে। আচ্ছা, এখন দেখো এখান থেকে এখন প্রশ্নের বাকি অংশ পড়ি, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এ থেকে, এই যে এখানে যেটা বলতেছে এবং এ থেকে, এই এ থেকে মানে হচ্ছে যে এটা থেকে, এটা থেকে বলতেছে এবং এ থেকে প্রমাণ করো যে a ইকুয়াল টু 2b হলে b ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 2 বের করতে হবে কোত্থেকে? এখান থেকে। এই জন্য বলছে এবং a থেকে প্রমাণ করো যে a ইকুয়াল টু 2b হলে b ইকুয়াল টু 2। বোঝা গেছে কি না? এখন তুমি লিখবা পুনরায়, পুনরায়। ঠিক আছে, পুনরায় কি লিখবা? দেখো ভালো করে দেখো, a ইকুয়াল টু 2b হলে, a ইকুয়াল টু 2b হলে, দেখো এই জায়গাটায়, এই জায়গাটায় যেখানে যেখানে a আছে সব জায়গায় 2b বসাইবা। এই জায়গাটায় যত জায়গায় a পাবা সব জায়গায় 2b বসাইবা, কারণ a ইকুয়াল টু 2b হলে বলছি। তাহলে 2b বাই b আগে বুঝো, তারপরে লেখো। ঠিক আছে, বাম পাশে উপরে কি আছে? a, এর জায়গায় 2b, নিচে কি? b। আবার এখানে কি? 2b, নিচে কি? b। এই যে a বাই b আছে। ডাইন পাশে কি করব? এর জায়গায় 2b বসাইলাম। ঠিক আছে, এখানে উপরে কি আছে? a আছে, তার জায়গায় 2b, নিচে b মাইনাস 1। ঠিক আছে, এই বি কাটা, এই বি কাটা, তাহলে কি? 2 স্কয়ার। এখানে দেখো 2b, এখানে আছে 2 মাইনাস 1, তাই না? তাহলে এখন দেখো যে 4 ইজ ইকুয়াল টু 2b, 4 ইজ ইকুয়াল টু 2b, তাইলে 2b ইজ ইকুয়াল টু 4, সুতরাং b ইকুয়াল টু কত হবে? 2। প্রমাণিত। ঠিক আছে, আজ এ পর্যন্ত।